2011 সাল। আর মাত্র 3 বছর পর 2014 সালে ব্রাজিলে বিশ্বকাপের আসর বসার কথা। নিজের দেশে ফুটবলের এই মহাযজ্ঞ দেখার জন্য তিনি উদ্গ্রীব ছিলেন, কিন্তু আগস্ট মাস থেকে তার শরীর ভালো যাচ্ছিল না। অবশেষে 2011 সালের 4 ডিসেম্বর মাত্র 57 বছর বয়সে তিনি মারা যান। তার ইচ্ছা ছিল তিনি প্রিয় ক্লাব কোরিয়ান্থেসের লিগ জয় দেখতে দেখতে মারা যাবেন। অবিশ্বাস্যভাবে তিনি যেদিন মারা যান তার পরের দিনই কোরিয়ান্থাস লিগ ট্রফি জেতে। আমার আইডল 3 জন: চে, ফিদেল, জন লেনন। বলেছিলেন সক্রেটিস। 1982 বিশ্বকাপে ব্রাজিলের ক্যাপ্টেন ছিলেন তিনি। সেই দুর্ভাগা দলের ক্যাপ্টেন যেটি ছিল বিশ্বকাপ জিততে না পারা সর্বকালের শ্রেষ্ঠ ফুটবল দল। পেলে ও ম্যারাডোনা এই 2 মাইল ফলকের মধ্যবর্তী সময়ের সবচেয়ে বড় ফুটবল তারকা হিসেবে অনায়াসেই ধরে নেওয়া যায় সক্রেটিসকে। তবে ফুটবল তাকে মনে রেখেছে সর্বকালের অন্যতম সেরা ট্র্যাজিক নায়ক হিসেবে। 1982 সাল স্পেন বিশ্বকাপের আসর। মাঠে ব্রাজিল নামলেই সাম্বার ছন্দে তাল মেলাচ্ছেন ভক্তরা। দলে তারকার অভাব নেই। জিকো, ফ্যালকাও সহ এক কথায় গোটা দলটাই যেন নক্ষত্রপুঞ্জ। ফুটবল তাদের প্রত্যেকের কাছে সাধনা। কিন্তু এত তারকার মাঝেও ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে 8 নম্বর জার্সিধারী ব্রাজিলের অধিনায়ক সক্রেটিস। প্রায় 6 ফুট 3.5 ইঞ্চি লম্বা, মুখময় হালকা দাড়ি, মাথায় রিবন, কাঁধ পর্যন্ত কোকড়া ঝাঁকড়া চুল। সব মিলিয়ে সেই সময়ের স্টাইল আইকন হয়ে উঠেছিলেন তিনি, একজন রকস্টার ফুটবলার। প্রথম বিশ্বকাপ, তাতেই অধিনায়কের দায়িত্ব। তার নেতৃত্বে ব্রাজিল যেন অপ্রতিরোধ্য। গ্রুপ লিগের খেলাগুলো সহজেই উতরে গেল সাম্বার ছন্দে। মাঠের সঙ্গে সঙ্গে দল জিতে নিল ভক্তদের হৃদয়ও। কিন্তু ফুটবল দেবতার মনে ছিল অন্য কিছু। দ্বিতীয় রাউন্ডে ইতালির মুখোমুখি ব্রাজিল। ব্রাজিলের সৌন্দর্য থেমে গেল পাওলো রসিদের অঙ্ক কষা ফুটবলের কাছে। 2-2 গোলে ড্র থাকলেও ব্রাজিল অল আউট অ্যাটাকে গিয়েছিল, কারণ তারা শুধু জেতার জন্য খেলতো না, খেলতো আনন্দের জন্য। সেই ম্যাচে রসির হ্যাটট্রিকে ব্রাজিল হেরে যায়। বিশ্বকাপের ফেভারিট হয়েও তাদের বিদায় নিতে হয়। কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন সক্রেটিস। ব্রাজিলের ইতিহাসে এই দলটা খেতাব পেয়ে যায় দ্য বেস্ট ব্রাজিল টিম নট টু উইন ওয়ার্ল্ড কাপ। 4 বছর পর এসে যায় 86 বিশ্বকাপ। 28 বছরের সে তরুণ 32-এ পা দিয়েছে। ফুটবল বিশ্বের মনোযোগ তখন উদীয়মান তারকা আর্জেন্টিনার দিয়াগো ম্যারাডোনার দিকে। তবু এই চিরতরুণ মাঠে নামলে সেই পরিচিত নাচে তখনও গর্জে উঠতেন ব্রাজিল ভক্তরা। সেবার রাউন্ড অফ 16-এ পোল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে না দৌড়ে পেনাল্টি কিক থেকে গোল করে শিরোনামে এসেছিলেন তিনি। কিন্তু নকআউট পর্যায়ে ফ্রান্সের বিরুদ্ধে সেই একইভাবে গোল করার চেষ্টা ব্যর্থ হন। পরাজিত হয়ে প্রস্থান ঘটে ফুটবলের অন্যতম ট্র্যাজিক নায়কের। তবে সক্রেটিসের পরিচয় শুধু একজন ফুটবলার হিসেবে সীমাবদ্ধ নয়। তিনি ছিলেন একজন রাজনৈতিক কর্মী, একজন চিন্তাবিদ এবং একজন চিকিৎসক। সামরিক শাসনাধীন ব্রাজিলে বড় হলেও প্রতি পদে পদে সেই শাসনের সমালোচনা করা ছিল তার অভ্যাস। এই প্রতিবাদের বীজ রোপিত হয়েছিল তার ছোটবেলায়। 1964 সালের 15ই মার্চ ব্রাজিলে সামরিক শাসনের উত্থান হয়। সেন্সরশিপের থাবা পড়ে বহু বইয়ে। সক্রেটিসের বাবা রেইমান্ডো, যিনি ছিলেন গ্রিক দার্শনিকদের একনিষ্ঠ ভক্ত, জানতার রোশানলে পড়ার ভয়ে নিজের অতি কষ্টে গড়ে তোলা লাইব্রেরিটি তিনি নিজের হাতে পুড়িয়ে দিয়েছিলেন। 10 বছরের সক্রেটিস সেদিন তাকিয়ে দেখেছিলেন কিভাবে তার বাবা সবচেয়ে প্রিয় জিনিসটি পুড়িয়ে দিচ্ছেন। এই ঘটনাটি তার মনে গভীর ছাপ ফেলেছিল এবং তাকে সামরিক শাসনের বিরুদ্ধে এক প্রতিবাদী মহিরুহে পরিণত করে। সক্রেটিস মূলত একজন মেডিকেলের ছাত্র ছিলেন, খেলার পাশাপাশি ডাক্তারি পড়া। হ্যাঁ, ভুল শুনছেন না, তিনি খেলার পাশাপাশি ডাক্তারি পড়তেন। চিকিৎসক হওয়ায় ফুটবল মহলে তিনি পরিচিত হন ডক্টর সক্রেটিস নামে। তার খেলার সুনাম ছড়িয়ে পড়লে তিনি ব্রাজিলের বিখ্যাত ক্লাব কোরিয়ান্থাসে যোগ দেন। ঐতিহাসিকভাবে কোরিয়ান্থাস ছিল শ্রমিক শ্রেণীর ক্লাব। এর ডিরেক্টরও ছিল গণতন্ত্রকামী। সক্রেটিস ক্লাবের সতীর্থদের সাথে নিয়ে ক্লাবের মধ্যেই গণতন্ত্র চালুর দাবি তোলেন। ক্লাবের যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বোর্ড অফ মেম্বার থেকে শুরু করে খেলোয়াড় এমনকি কর্মচারীদের সমান ভোটের অধিকার দেওয়া হয় তার সময়েই। এই আন্দোলনের নাম হয় কোরিয়ান্থাস ডেমোক্রেসি। একটি ফুটবল ক্লাব এইভাবেই এক নায়কতন্ত্রের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে যায়।
1982 সালে এক কাপ ফাইনালে তারই জোড়াজুড়িতে দল ডেমোক্রেসিয়া লেখা জার্সি পরে খেলতে নামে, যা পুরো ব্রাজিলে আলোড়ন তোলে, যা পুরো বিশ্বতে আলোড়ন তোলে। মাঠে তিনি ছিলেন ব্রাজিলের সেরা মিডফিল্ডার, মাঠের বাইরে জান্তা বিরোধী মুখ, জনগণের মুখ। 1984 সালে ব্রাজিলে ডাইরেটস যা নামে একটি বিশাল গণ আন্দোলন হয়, যার উদ্দেশ্য ছিল মুক্ত নির্বাচন আয়োজন। সেই আন্দোলনের এক সমাবেশে প্রায় 2.5 মিলিয়ন মানুষের সামনে কোরিয়েন্থাস ডেমোক্রেসির প্রতীক সক্রেটিস ভাষণ দেন। তিনি কড়া ভাষায় জান্তা সরকারের সমালোচনা করেন এবং ঘোষণা দেন, সরকার যদি জনগণের দাবি মেনে নেয় তবে তিনি ব্রাজিল ছেড়ে ইতালির ক্লাবে খেলতে যাবেন না। কিন্তু সরকার সেই আন্দোলনে সাড়া দেয়নি। সক্রেটিস কোরিয়েন্থাস ছেড়ে ইতালির ক্লাব ফিওরেন্টিনায় যোগ দেন। তবে ইতালির রক্ষণাত্মক ফুটবল কৌশলের সঙ্গে তিনি মানিয়ে নিতে পারেননি। এক সাংবাদিক তাকে ইতালির সেরা খেলোয়াড়দের নিয়ে প্রশ্ন করলে তিনি জবাব দেন, আমি তাদের খেলা দেখার সময় পাই না, নিজের খেলা বাদ দিয়ে বাকি সময়টা ইতালির শ্রমিক আন্দোলন নিয়ে পড়াশোনা করি। এই উত্তর থেকেই তার পড়াশোনা ও মানসিকতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। ফুটবল ছাড়ার পর তিনি পুরোপুরি লেখালেখি এবং সমাজসেবায় মন দেন। জীবনের প্রথম ক্লাব বেতাফেগোর ম্যানেজার হিসেবে কিছুদিন কাজ করার পর তিনি আবার মেডিকেল প্র্যাকটিস শুরু করেন এবং গরিবদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে থাকেন। তার কলমে সমকালীন শাসনের নানা ত্রুটি বিচ্যুতি বারবার উঠে আসতো, যা তাকে একজন রাজনৈতিক দার্শনিকের পরিচয় দেয়। ফিফা তাকে বিশেষ দূত হওয়ার প্রস্তাব দিলে তিনি তা ফিরিয়ে দেন, কারণ তিনি দুর্নীতির টাকায় ফুটবলের বাণিজ্যিকীকরণের বিরোধী ছিলেন। লিবিয়ার নেতা কর্নেল গাদ্দাফি তাকে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর অনুরোধ করলেও তিনি রাজি হননি। তিনি বলেছিলেন, আমি কোনো দলের নই, বরং পুরো দেশের কণ্ঠ হতে চাই। 2011 সাল। আর মাত্র 3 বছর পর 2014 সালে ব্রাজিলে বিশ্বকাপের আসর বসার কথা। নিজের দেশে ফুটবলের এই মহাযজ্ঞ দেখার জন্য তিনি উদ্গ্রীব ছিলেন, কিন্তু আগস্ট মাস থেকে তার শরীর ভালো যাচ্ছিল না। অবশেষে 2011 সালের 4 ডিসেম্বর মাত্র 57 বছর বয়সে তিনি মারা যান। অতিরিক্ত ধূমপানি ছিল তার মৃত্যুর কারণ। অপূর্ণ রয়ে গেল নিজের দেশের ফুটবলের বিশ্বকাপ দেখার স্বপ্ন। তার ইচ্ছা ছিল তিনি প্রিয় ক্লাব কোরিয়েন্থাসের লিগ জয় দেখতে দেখতে মারা যাবেন। অবিশ্বাস্যভাবে তিনি যেদিন মারা যান তার পরের দিনই কোরিয়েন্থাস লিগ ট্রফি জেতে। এভাবেই 10 বছর বয়সে বাবার লাইব্রেরি পড়তে দেখা ছেলেটি সামরিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদের এক মূর্ত প্রতীক হয়ে মরে গেলেন। একজন ফুটবলার যার আইডল ছিলেন চে গুয়েভারা, ফিদেল ক্যাস্ট্রো, জন লেননের মতো ব্যক্তিত্বরা। ফুটবল বিশ্বের কাছে তিনি ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার। ব্রাজিলের গণতন্ত্রকামী মানুষের কাছে তিনি একজন আইকন। সমাজের কাছে তিনি ছিলেন একজন বুদ্ধিজীবী। তার জীবন প্রমাণ করে ফুটবল শুধু একটি খেলা নয়, এটি প্রতিবাদের একটি শক্তিশালী মঞ্চ, যেখান থেকে ডাক দেয়া যায় স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। দ্য পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।